বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, যে যেখানে রয়েছো সুস্থ রয়েছো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্ণ বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য অনলাইন লাইভ ক্লাস নিচ্ছি, তোমরা জানো ইতিমধ্যে। তো আজকে আবারও তোমাদের জন্য পূর্ণ বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী বাংলাদেশ বিষয় পরিচয় ক্লাসে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক আইসিটি, চেমিডলুপাড়া উচ্চ বিদ্যালয়, বান্দরবান সদর, বান্দরবান। তাহলে ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের আজকে লাইভ ক্লাসে তোমাদের পাঠ্যপুস্তক এবং প্রয়োজনীয় খাতা কলম নিয়ে বসে পড়ো। ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমরা নোট করে নিবে আশা করি, এবং তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে সুন্দরভাবে আন্ডারলাইন করে নিবে, যাতে তোমাদের পরবর্তীতে প্রশ্নগুলো বুঝতে সুবিধা হয়। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম, ভালোবাসা আমার ক্লাস আমাদের শিক্ষা অনলাইন স্কুলের পক্ষ থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ক্লাস শুরু করি। তার আগে আমরা পাঠ পরিস্থিতি এবং শিক্ষক পরিস্থিতিটা দেখে নেব। অনেক সুন্দর, তাই না? কাশফুলের উপরে তোমার প্রজাপতি, অনেক সুন্দর। আশা করি তোমরা দেখে অনেক খুশি হয়েছ। দেখো এখানে শিক্ষক পরিস্থিতি একটু দেখে নাও। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক আইসিটি, চেমিডলুপাড়া উচ্চ বিদ্যালয়, বান্দরবান সদর, বান্দরবান। পাঠ পরিস্থিতিটা দেখে নাও। দেখো, বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয়, ষষ্ঠ শ্রেণী, অধ্যায় হচ্ছে দ্বাদশ, আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সরি, আমি একটু এখানে তোমার তয় আকারটা হতো একটু মিস্টেক হয়ে গেছে, এই জন্য আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তোমরা একটু তোমাদের পাঠ্যপুস্তকের সাথে মিলাই নেবে আশা করি। তাহলে অধ্যায় হচ্ছে কি? দ্বাদশ, আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তাহলে আমরা আজকে আঞ্চলিক সহযোগিতা সংস্থা নিয়ে ক্লাস নেব, ক্লাস দেখব, ক্লাস করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তাহলে নেক্সট আমরা চলো দেখি। তাহলে আমাদের আজকের পাঠ কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে আঞ্চলিক সহযোগিতা সংস্থা। দেখো, এই পাঠ শেষে আমরা কি কি জানবো সেটা একটু দেখে নাও, বা শিখন ফল, তোমাদের আজকের শিখন ফলটা দেখো। আঞ্চলিক সহযোগিতা সংস্থা কি তা বর্ণনা করতে পারবে, আঞ্চলিক সহযোগিতার সংস্থার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, এবং সর্বশেষে আঞ্চলিক সহযোগিতা সংস্থার কার্যক্রম বর্ণনা করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তিনটে জিনিস শিখব। সেটি কি? এক নম্বরে দেখো, আঞ্চলিক সহযোগিতা সংস্থা কি তা বর্ণনা করতে পারবে, আঞ্চলিক সহযোগিতার সংস্থার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, তিন, আঞ্চলিক সহযোগিতা সংস্থার কার্যক্রম বর্ণনা করতে পারবে। তাহলে আমরা এই তিনটি জিনিস আজকে শিখব। তাহলে চলো নেক্সট আমরা স্লাইডে যাব। নেক্সট আমরা দেখি আমাদের জন্য কি রয়েছে। তাহলে আঞ্চলিক সহযোগিতা সংস্থা কি, এটা আগে আমরা দেখে নিব। তোমরা খাতায় লিখে নাও, দেখো মনোযোগ সহকারে, এবং খাতায় নোট করে নাও। আধুনিক যুগে কোনো রাষ্ট্র এককভাবে তাদের প্রয়োজন সম্পন্ন করতে পারে না। তোমরা বা আমরা যারা আছি, আমরা কিন্তু এককভাবে যেমন বসবাস করতে পারি না, আমরা পরিবারের সহযোগিতা, অন্য বন্ধু বান্ধবের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা বসবাস করি, তাই না? আমরা কেউ স্বয়ংসম্পূর্ণ না। তাহলে তেমনি একটি রাষ্ট্র এককভাবে তাদের প্রয়োজন সম্পন্ন করতে পারে না, তাই না? তাই রাষ্ট্রের প্রয়োজন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা। তাই রাষ্ট্রের প্রয়োজন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা। সুতরাং রাষ্ট্র তার প্রয়োজন মেটানোর জন্য প্রতিবেশী রাষ্ট্রের সমন্বয়ে পরস্পর সহযোগিতার নিমিত্তে যে সংস্থা গড়ে তোলে তাকে আঞ্চলিক সহযোগিতা সংস্থা বলে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবং লিখে নাও, তাহলে বুঝতে পারবে। আধুনিক যুগে কোনো রাষ্ট্রই এককভাবে তাদের প্রয়োজন সম্পন্ন করতে পারে না। তাই
রাষ্ট্রের প্রয়োজন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা। তাহলে কিসের প্রয়োজন রাষ্ট্রের? তাই রাষ্ট্রের প্রয়োজন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা। সুতরাং রাষ্ট্র তার প্রয়োজন মেটানোর জন্য হয়তোবা প্রতিবেশী রাষ্ট্রের সমন্বয়ে পরস্পর সহযোগিতা নিমিত্তে যে সংস্থা গড়ে তোলে তাকে আঞ্চলিক সহযোগিতা সংস্থা বলে। যেমন আমরা একটু উদাহরণ দেখি, সার্ক, তোমরা জানো সার্ক একটি সংস্থা, আঞ্চলিক সংস্থা। যেমন আসিয়ান, ইউ, ওআইসি ইত্যাদি, এমন অনেক সংস্থা রয়েছে। তোমার আন্তর্জাতিক এবং আঞ্চলিক অনেক সংস্থা রয়েছে। তাহলে তোমরা সার্ক সম্বন্ধে তো নিশ্চয়ই জানো, পূর্বেও ক্লাস নেওয়া হয়েছে বা তোমাদের পাঠ্যপুস্তকে আছে। সার্কের লক্ষ্য উদ্দেশ্য আছে, তাই না? সার্ক কয়েকটি রাষ্ট্র নিয়ে গঠিত, আমরা বিস্তারিত দেখব। তাহলে আসিয়ান, ইউ, ওআইসি ইত্যাদি। তাহলে আমরা আঞ্চলিক সহযোগী সংস্থা কি এটা দেখলাম এবং সংস্থাগুলোর কয়েকটি সংস্থার নামও দেখলাম। তাহলে নেক্সট আমরা যাব, দেখো আজ আমরা উল্লেখযোগ্য 2টি আঞ্চলিক সহযোগিতা সংস্থা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করব, কিন্তু 2টি সংস্থা নিয়ে আলোচনা করি। চলো তাহলে দেখি সে 2টি কি কি। একটি হচ্ছে সার্ক আর একটি হচ্ছে আসিয়ান। তাহলে দেখো সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটি কি? একটি দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1985 সালের ডিসেম্বরে এটি গঠন করা হয়। তাহলে তোমরা একটু তারিখটা লিখে নাও, 1985 সালে ডিসেম্বরে এটি গঠিত হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান এর সদস্য। তাহলে কয়টি রাষ্ট্র পেয়েছি? 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। তাহলে তোমার সাউথ এশিয়ান ফর রিজিওনাল কর্পোরেশন মানে অর্থাৎ সার্ক তোমার 8টি রাষ্ট্র নিয়ে গঠিত। এটি হচ্ছে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা। আমরা তো তোমরা জানো আমরা এশিয়া মহাদেশে বসবাস করি। এশিয়া মহাদেশের মধ্যে আমরা দক্ষিণ এশিয়া অঞ্চলের এটি একটি সহযোগিতা সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় তোমার 1985 সালের ডিসেম্বর মাসে এবং এর সদস্য রাষ্ট্র হচ্ছে তোমার 8টি। আর সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। তাহলে আসিয়ানটা দেখো, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া জাতিসমূহের সংস্থা। তাহলে কি এটি দক্ষিণ পূর্ব এশিয়া? এটি কিসের? আমরা দেখলাম সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়া আঞ্চলিক আর এটি হচ্ছে দক্ষিণ পূর্ব, তাই না? তাহলে জাতিসমূহের সংস্থা। তাহলে এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1967 সালের 8 আগস্ট এটি গঠিত হয়। তোমরা তারিখটা লিখে নাও এবং প্রয়োজনে তোমাদের পাঠ্যপুস্তকে আন্ডারলাইন করে নাও, তাহলে তোমাদের মনে থাকবে। তাহলে এর দেখো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর এর সদস্য। তাহলে কারা এই সদস্য দেখো, তাহলে পূর্ব এশিয়া তোমার যে রাষ্ট্রগুলো রয়েছে সে রাষ্ট্রগুলোর সদস্য রাষ্ট্র দেখো। আবারও দেখো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুরের সদস্য। এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। তাহলে এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? তোমার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। তাহলে আমরা একটু এর আসিয়ানে তোমার যে কয়টি রাষ্ট্র নিয়ে গঠিত এটি আমরা দেখব। সদস্য রাষ্ট্র কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি রাষ্ট্র। সদস্য রাষ্ট্র হচ্ছে এর 10টি এবং এর সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। তাহলে নেক্সট আমরা যাব আঞ্চলিক সহযোগিতা সংস্থার। এবার একটু গুরুত্ব দেখি। আঞ্চলিক সহযোগিতা সংস্থার গুরুত্ব কেন
তাহলে আমরা ভালো বিস্তারিত বুঝতে পারবো। তোমরা একটু লিখে নিবে আশা করি। দেখো, 1, আধুনিক বিশ্বের রাষ্ট্রসমূহ একে অন্যের উপর নির্ভরশীল বলে এর গুরুত্ব অপরিসীম। তাহলে আধুনিক বিশ্বের রাষ্ট্রসমূহ, আমাদের যে আধুনিক যে রাষ্ট্রগুলা, সেই রাষ্ট্রের সমূহ একে অপরের উপর কিন্তু নির্ভরশীল বলে এর গুরুত্ব অপরিসীম। বিভিন্ন রাষ্ট্রীয় সমস্যা, 2 নাম্বার, বিভিন্ন রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য এর গুরুত্ব অপরিসীম। তাহলে রাষ্ট্রীয় যে সমস্যাগুলা, রাজনীতির সমস্যা বলো, তোমার যে জাতীয় অনেক সমস্যা থাকে রাষ্ট্রের মধ্যে, রাজনৈতিক সমস্যা বা অন্যান্য সমস্যাগুলো থাকে, তাহলে এই সমস্যা সমাধানের জন্য গুরুত্ব অপরিসীম। 3, দেখো, জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতার সমস্ত গুরুত্ব অপরিসীম। তাহলে এটা কি, জনগণের কল্যাণেও ও উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা সংস্থার গুরুত্ব অপরিসীম। 4, দেখো, প্রতিবেশী রাষ্ট্রগুলো পারস্পরিক সহযোগিতার জন্য এর গুরুত্ব অপরিসীম। তাহলে প্রতিবেশী রাষ্ট্রগুলো পারস্পরিক যে সহযোগিতা রয়েছে, সে সহযোগিতার জন্য কিন্তু এর গুরুত্ব অপরিসীম। 5, দেখো, সব রাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক বাধাসমূহ দূর করার জন্য এর গুরুত্ব অপরিসীম। তাহলে তোমার 5টি জিনিস আমরা দেখলাম, সংস্থার যে গুরুত্ব কেন, এই গুরুত্বগুলো দেখলাম। তোমরা একটু লিখে নেবে দয়া করে। আশা করি তোমাদের লেখা হয়েছে। যদি লেখা না হয় তোমরা ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবে। আমরা একটু সামনে এগাবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এবার আঞ্চলিক সহযোগিতা সংস্থার কার্যক্রমটা দেখি, এর কাজ কি। আমরা তো গুরুত্ব দেখলাম, এবার এর কার্যক্রমটা দেখবো। দেখো, সার্ক। দেখো, তাহলে আমরা তো জানো যে আমরা আজকে 2টি সংস্থা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমার সার্ক নিয়ে আলোচনা করেছি। সার্কের সদস্য রাষ্ট্র কয়টি, প্রতিষ্ঠা সাল কত তারিখ, প্রতিষ্ঠা সালটা দেখলাম, তোমার পূর্ণ রূপ দেখলাম, পূর্ণ যে নাম সার্কের সেটি দেখলাম। তারপরে আসিয়ান দেখছি, এর সদস্য রাষ্ট্র দেখলাম, তোমার প্রতিষ্ঠা সাল দেখলাম, তাই না? এর আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব দেখলাম। এবার আমরা দেখব কার্যক্রম। তার মধ্যে দেখো, সার্কের লক্ষ্য দেখো, কার্যক্রমটা দেখো। সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রা মান উন্নয়ন করা। তাহলে সার্কভুক্ত যে রাষ্ট্রগুলো রয়েছে, যে আমাদের 8টি রাষ্ট্র রয়েছে দক্ষিণ এশিয়া, সেই রাষ্ট্রগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা। 2, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চালু করা। তাহলে দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে, সদস্য রাষ্ট্রগুলো, সেই দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চালু করা, তাই না? 3, দেখো, কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা। তাহলে কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা, যেটি তোমার দেশ এবং জনগণের কল্যাণে ব্যবহৃত হবে, সেই জন্য সেটি চালু করা। তারপরে দেখো, সামাজিক ও সাংস্কৃতিক যে উন্নয়ন কাজ করা। তারপরে দেখো, আত্মনির্ভরশীলতা গড়ে তোলা। দেশগুলোর মধ্যে বিরোধ ও সমস্যা দূর করে সমঝোতা তৈরি করা। তাহলে দেশগুলোর মধ্যে বিরোধ ও সমস্যা দূর করে সমঝোতা তৈরি করা। তোমরা লিখে নেবে বন্ধুরা। তারপরে দেখো, আসিয়ান আমরা দেখি। দেখো, সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়নের কাজ করা। সদস্য রাষ্ট্রগুলোর 2 নম্বর, দেখো, সদস্য রাষ্ট্রগুলোর কৃষি ও শিল্পের ক্ষেত্রে সম্প্রসারিত করা। 3, সদস্য রাষ্ট্রগুলোর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। 4, দেখো, রাষ্ট্রগুলোর সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত উন্নয়নে কাজ করা। সর্বশেষ দেখো, পেশাগত ও কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্থা করা। তাহলে আমরা সার্ক এবং আসিয়ানের কার্যক্রম দেখলাম। আর একবার তোমরা এটা দেখো, সদস্য রাষ্ট্রগুলো অর্থনৈতিক উন্নয়নে কাজ করা, সদস্য রাষ্ট্রগুলোর কৃষি ও শিল্পের ক্ষেত্রে সম্প্রসারিত করা, সদস্য রাষ্ট্রগুলোর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। তারপরে দেখো, রাষ্ট্রগুলোর সামাজিক,
সাংস্কৃতিক ও প্রযুক্তিগত উন্নয়নে কাজ করা, পেশাগত কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষণ ও গবেষণায় ব্যবস্থা করা। তাহলে আমরা নেক্সট যাব বন্ধুরা, আমরা একটু বাড়ির কাজ দেখবো আজকে। আমাদের জন্য আজকে বাড়ি কাজ, আজকের ক্লাসের বাড়ি কাজটি দেখো, তোমরা নিজের খাতায় সুন্দরভাবে উত্তর দিবে। আশা করি তোমাদের মেধার বিকাশ হবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এটি তোমাদের আগামী ক্লাসেও লাগবে, এটি আছে, এটি পড়াশোনার ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, পাঠ। তোমরা যতদিন থাকবে এটি লাগবে। তাহলে নেক্সট দেখো, আমরা বাড়ির কাজটি দেখি। প্রশ্নটা লিখে নাও তোমরা। রাষ্ট্রের প্রয়োজনে আঞ্চলিক সহযোগিতা সংস্থার গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা করো। তাহলে রাষ্ট্রের প্রয়োজনে আঞ্চলিক সহযোগিতা সংস্থার গুরুত্ব অপরিসীম, এটি ব্যাখ্যা করো। তোমার মতো করে তুমি সুন্দরভাবে যতটুকু তোমার মেধা বা সৃজনশীলতায় ধারাবাহিকতা বজায় রেখে পাঠ্যপুস্তকের সংস্কৃতপূর্ণ রক্ষা করে তুমি সুন্দরভাবে তোমার খাতায় অ্যান্সার করবে, লিখবে আশা করি। তাহলে আরো একবার দেখো, রাষ্ট্রের প্রয়োজনে আঞ্চলিক সহযোগিতা সংস্থার গুরুত্ব অপরিসীম, এটি তুমি ব্যাখ্যা করো তোমার মতে। তুমি লেখার সময় তোমার বিষয়বস্তু, ধারাবাহিকতা, সৃজনশীলতা এবং পাঠ্যপুস্তকের সাথে সংসতিপূর্ণ বজায় রাখবে, সঙ্গতিপূর্ণ বজায় রাখবে তুমি। আমার একটু স্লিপ টার্ন হয়েছে, স্লিপিং টার্নের জন্য আমি দুঃখিত। সেটি হচ্ছে তুমি সঙ্গতিপূর্ণ বজায় রাখবে, সৃজনশীলতা বজায় রাখবে, ধারাবাহিকতা বজায় রাখবে, বিষয়বস্তু যেন ঠিক থাকে। ঠিক আছে, এই বিষয়গুলো তুমি লক্ষ্য রাখে তুমি তোমার মতো করে সুন্দরভাবে উত্তর দেবে। তাহলে আমরা আমাদের ক্লাস আজকের মতো শেষ। তোমাদের আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে, আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনায় আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।